আমরা মার্কসের চতুর্থ পর্বে পৌঁছে গেলাম। চতুর্থ পর্বে আমরা আগে মায়েদের ব্যাপার নিয়ে কিছু আলোচনা করি। সেটা হচ্ছে ম্যাস্টাইটিস, অর্থাৎ স্তন প্রদাহ। স্তন প্রদাহ মার্কসের কিন্তু একটা লক্ষণ তোমরা পাবা। দেখা গেল সেই মেয়েটার, অর্থাৎ মেয়েটার অবিবাহিত কোনো মায়ের বিয়ে হয়নি, কিন্তু তার স্তনের দুধ ছিল। অস্বাভাবিক ব্যাপার না? যদি কেউ জানতে পারে, যদি কেউ দেখতে পারে, তাহলে সে কি বলবে? হ্যাঁ, ও পেটে বাচ্চা এসেছিল, নষ্ট কষ্ট করেছে, তা নাহলে কি এমনি স্তনে দুধ আছে নাকি? বুঝা গেল? সমাজে রোগের জন্য, তার রোগের জন্য সমাজে একটা নিকৃষ্ট রকমের লেভেল লাগিয়ে দেওয়া হয় রোগ। তাই স্তন প্রদাহ, যেটা আমরা গ্রাম্য ভাষায় বলা হয় থুনকো বা সতিকা জ্বর, পিওর পেরাল ফেভার, এরকম অনেক সময় জ্বরের সাথে স্তন প্রদাহের সাথে বা রক্ত দূষিত লোকিয়ার ডিসচার্জ যখন হয় তখন একটা জ্বর হয়। এইরকম রোগের সাথেও কিন্তু ম্যাস্টাইটিস আমরা লক্ষ্য করতে পারি। বা এটা এই সমস্ত জ্বরের সাথে ছাড়াও লোকিয়ার ডিসচার্জ দূষণ হয়ে গিয়ে যে রোগটা হয়, এছাড়াও শুধু ম্যাস্টাইটিস হতে পারে। স্তন প্রদাহ, স্তনটা ভারবোধ হয়ে যায়, প্রদাহ সংযুক্ত হয়ে যায়, ব্যথা হয়। অনেক সময় এর মধ্যে গ্লান থাকে। ম্যাস্টাইটিসের মধ্যে, ব্রেস্টের মধ্যে যে গ্লান থাকে, প্রদাহ সংযুক্ত হয়। অ্যালোপ্যাথা এখানেছি করো, কাটো, বাদ দাও, ক্যান্সার কিনা, নানান রকমের চিন্তা হবে। এখানে কিন্তু আমাদের ফাইটোলকটা একটা ভালো মেডিসিন। তার সাথে তুলনা করে তোমরা দেখবা কিন্তু পার্থক্য কিছু আছে। একটা হচ্ছে উদ্ভিদ মার্কারি আর একটা হচ্ছে ডাইরেক্ট মার্কারি। তাই আমরা স্তন প্রদাহতে আমরা কিন্তু মার্কসল ব্যবহার করতে পারি, বা সন্তান সন্ততি হয়নি সেখানেও স্তন দিয়ে দুধ নির্গমন হচ্ছে, আমরা কিন্তু মার্কসলের সম্বন্ধে চিন্তা করতে পারি। এইবার আমরা পরবর্তীতে যদি যাই, তাহলে মায়েদের কথাটা আগে বলে নিই। তাহলে ওভেরাইটিস হতে পারে। ওভেরাইটিসের যন্ত্রণা, ওভেরি একটা গ্ল্যান্ড, তাহলে সেই গ্ল্যান্ড আক্রমণ করতে পারে, সেখানে যন্ত্রণা হতে পারে, ব্যথা হতে পারে, প্রদাহ হতে পারে। কত বড় হয়ে গেছে তো বাড়ি থেকে তুমি দেখতে পাচ্ছ না। যদি ইউএসজি করা যায় তাহলে দেখা যাবে, এবং সেখানেও কিন্তু এই লক্ষণগুলি ওই সন্ধ্যা থেকে বাড়বে, রাত্রে বৃদ্ধি হবে, বুঝলেন? এবং এই প্রদাহের সাথে অল্প জ্বর থাকতে পারে, সেটাও সন্ধ্যা থেকে বাড়বে। মানে ওই যে চিত্রটা, ওই যে ফ্রেম, ওটা কিন্তু ওভেরিটিসের সাথে যুক্ত করতে হবে। লিউকোরিয়া আমাদের মার্কসলে একটা ভালো দুর্গন্ধ লিউকোরিয়া, বা স্রাবে একটা দুর্গন্ধ হয়, ইউট্রাইন আলসার, ভ্যাজাইনাল আলসার, ইউট্রাইন আলসার। জরায়ের মুখে অনেক সময় ক্ষত হয়, বা আমাদের ভ্যাজাইনাল ক্যানেলে কখনো কখনো ক্ষত হয়, বা ফোড়া নির্গমন হয়। ফোড়া, ভ্যাজাইনাল ক্যানেলে ফোড়া হওয়ার প্রবণতা কিন্তু সিভিল নামের মধ্যে আছে। প্রত্যেক পিরিয়ডের সময় ভ্যাজাইনাল ক্যানেলে ফোড়া উৎপন্ন হয়, এবং সেই ফোড়াটা অনেক সময় নালিকাতে রূপান্তরিত হয়, ফিস্টুলা হয়ে যায়। আমি এমন ধরনের রুগীও আমার এক ছাত্রীর দিদিকে ট্রিটমেন্ট করেছিলাম। প্রত্যেকবার এরকম ফোড়া উৎপন্ন হতো ভ্যাজাইনাল ক্যানেলে। তাহলে ভ্যাজাইনাল আলসার, লিউকোরিয়া, মেস্টেশনাল গ্লোজোম, বা ইউট্রাইন আলসার বা ওভেরাইটিস, এখানেও কিন্তু আমাদের মার্কসল ব্যবহার হবে। তোমরা হয়তো আমি বললাম না, স্কিনে এসে আসিল, আচ্ছা আসিলে তো আমাদের মার্কসলে যাবে তো, তখন অ্যান্টিসাইকোটিক রেমেডি যখন আছে, তো
তখন উপমাংস হলে মাংসলে যাবে না কেন? যদি মাংসের লক্ষণ থাকে, মানে সোজা খাওয়াতে হবে, আসিল হয়ে বলে সোজা খাওয়াতে হবে, তাতে না কমলে অ্যাসিডাটিক দেবো, তাতে না কমলে কস্টিকাম দেবো, হয়ে গেল আমাদের মেডিসিন, আমাদের হাত নিলাম, আর আমাদের হাতে ওষুধ নেই। কিন্তু না, রোগীর জন্য ওষুধ নির্বাচন করলে সহজে গবেষণা ট্রিটমেন্ট হয়ে যাবে। আমি জানি 2 হাতে আসিল কয়েকশো এক এক হাতে, লাইকোপোডিয়াম 200 পিন্ডল দেওয়ার পরে 3 মাসের মধ্যে টোটাল কমপ্লিট হয়ে গেল। তার মানে এই রুগীটার একটা দুটো আসিল ছিল, থুজা খাওয়াতে খাওয়াতে, থুজা খাওয়াতে খাওয়াতে, যেখানে গিয়েছে সেখানে থুজা, আর থুজা খাওয়াতে খাওয়াতে আসিল তার ছেয়ে গেছে। বাংলাদেশের বাড়ি ছিল পেশেন্টটা, তখন আমি গোপালপুর বসতাম। আচ্ছা যাক, তাহলে মায়েদের ক্ষেত্রে আমরা মার্শালের ব্যবহারটা বললাম। এইবার যাব পুরুষদের ক্ষেত্রে। পুরুষদের ক্ষেত্রে মার্শালের একটা অনেক ক্ষেত্রে পাওয়া যায় জেনিটাল অর্গানে ক্ষত হওয়া, অর্থাৎ যেটাকে আমরা শ্যাঙ্কার বলি, ক্যান্সার না শ্যাঙ্কার, বা সিপিলিসের ক্ষত, সিপিলিসের ক্ষত, সিপিলিস রোগ। অর্থাৎ দুশ্চরিত্র পুরুষরা যখন প্রস্কটারে যায় এবং দূষিত মেয়েদের সঙ্গে মিলামেশা করে আসার কয়েকদিনের মধ্যেই পুরুষাঙ্গে দেখা যায় পিপুচের ওখানে মুসুরির ডালির মতন ফুসকা পড়তে 2 থেকে 3 দিনের মধ্যে, এবং সেটা কয়েকদিনের মধ্যে ইনফ্লামেশন আরো বৃদ্ধি হয়ে বড় হয়ে যায় ক্ষতটা, বোঝা গেল? এবং আমাদের জননযন্ত্রটা ফুলে যায়, মোটা হয়ে যায়, প্রচন্ড ফুলে যায়, মোটা হয়ে যায়, এবং যন্ত্রণা হতে থাকে, মারাত্মক রোগ। এই ধরনের রোগগুলি হলে সমাজে প্রকাশ করে না, এরা লুকিয়ে চলে যায় অ্যালোপ্যাথির কাছে, গিয়ে সাধারণত ট্রিটমেন্ট হয়, অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট হয়, পেনকিলার অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট হয়, চাপা পড়ে যায়। চাপা পড়ে গেলে কি রোগ হয়? টিমাইজাম হয়, সিগমেটিক মাইজাম হয়, তাই তো? তাহলে এখানে কিন্তু রোগটা আরোগ্য হয় না, সেটা একটা রোগ প্রসবকারিণী শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে আমাদের এই জাতীয় রোগের মধ্যে কোন দূষিত স্থানে যাওয়ার পরে, ফিরে আসার পরে যে মুসুর ডালের মতন ক্ষত সৃষ্টি হলো, কয়েকদিনের মধ্যে প্রচন্ড ফুলে গেল, যন্ত্রণা হলো, সাথে সাথে ইমিউনাল গ্ল্যান্ড আক্রান্ত হবে, ইমিউনাল গ্ল্যান্ড আক্রান্ত হবে, ফুলে যাবে, আর রাত্রে প্রচন্ড যন্ত্রণা শুরু হবে। যেই সন্ধ্যা হবে সেই যন্ত্রণা, সারাদিন ব্যথা করলেও রাত্রের থেকে যন্ত্রণাটার বৃদ্ধি ঘটবে, বুঝা গেল? আচ্ছা, এইবার এর সাথে মুখ দিয়ে রসস্রাব, মুখে দুর্গন্ধ, এগুলি এসে যাবে, ঠান্ডা বৃদ্ধি, গরমের বৃদ্ধি, আর ওই যে প্রলয়ের সাথে গ্ল্যান্ড ফোলা, এটা আমরা লক্ষ্য করে আমরা কিন্তু ওই পুরুষটাকে যদি ওই অবস্থায় মার্কুরিয়াল সল অর্থাৎ মাস্কল ব্যবহার করতে পারি, তাহলে রোগটা সমূলেই আরোগ্য হয়ে যায়, বুঝা গেল? এইবার আমরা অনেক সময় বাতের রোগী ট্রিটমেন্ট করি, বাত রিউমাটিক পেশেন্ট, রিউমাটিক পেশেন্টেরও কিন্তু ওই রকম হাড়ে যন্ত্রণা রাত্রে বৃদ্ধি হয়। তাহলে এখানে আলাদা করে কিন্তু বাতের কোনো আলাদা লক্ষণ নেই যে মাস্কল দেবে, সেখানে ওই ফ্রেমওয়ার্কটা লাগিয়ে দিতে হবে। চামড়ার উপরে পাঁচড়া হয়, পাঁচড়া স্ক্যাবিজ বলা হয়, এই পাঁচড়া ট্রিটমেন্ট করতে হিপার সালফার, মাস্কল, ফেরিনাম সালফার, এই মেডিসিন গুলি অনেক সময় খুব দারুণ কাজ করে, প্রোটনটিন, যাই হোক, পাঁচড়াতেও দেখা যায় এরকম পুঁজ হয়, কিন্তু হিপারের মতন প্রচন্ড স্পর্শকাতরতা থাকে না, আর পুঁজটা অত গাঢ় হলুদ থাকে না, একটু সাদাটে ভাব থাকে, আর ক্ষতগুলি বিস্তীর্ণ হতে থাকে, ক্ষতগুলি বিস্তীর্ণ হতে থাকে। আর ক্যারিবাইক্রমের ক্ষত গভীর ভাবে পাঞ্চিং মেশিন দিয়ে কাটানো, গোল হয়ে ভেতর বেরিয়ে যায়। এখানে গ্রানুলেশন জন্মায়, কিন্তু গ্রানুলেশন গুলি খেয়ে যায়, অর্থাৎ মাংসঙ্কুর জন্মায়, খেয়ে যায়, গঠন প্রক্রিয়া কম, ক্ষতটা আরোগ্য করবে সেই আরোগ্য প্রবণতাটা খুব কম থাকে। তাহলে আসিল হয়, স্ক্যাবিজ হয়,
চর্মরোগের মধ্যে আমরা ইরাপশন, ইচিং, যেটাকে চুলকানি বলি, ইন্দ্রবিদ্যা, দাঁত হতে পারে, একজিমা হতে পারে, হারপিস হতে পারে, ফেভার ব্লিস্টার, জটফুটো হতে পারে, পোড়াগারান্ডা হতে পারে। এই ধরনের রোগ যাই হোক না কেন, এই রোগের সাথে আমরা যদি মাকসলকে মিশাতে পারি, অর্থাৎ মাকসলের চিত্র যদি সেই রোগীদের মধ্যে থাকে, তাহলে আমরা মাকসল ব্যবহার করতে পারি। সাধারণত 6 আমি খুব কম ব্যবহার করি। ঘটক সাহেব বলছেন 30 শক্তি সর্বনিম্ন শক্তি। এই মার্ক খুব নিম্ন শক্তি ব্যবহার না করার ভালো। আর মার্কের নিম্ন শক্তি ব্যবহার, অর্থাৎ 3x মার্কচল, 3x সুপার সালফার, সিলিকা 3x, এরা নিম্ন শক্তিতে ব্যবহার করলে পুঁজ উৎপন্ন হয়, সেই কোষের ড্যামেজার পুঁজ উৎপন্ন হয়। তা আমি যদি রোগের অবস্থা অনুযায়ী তরুণ এবং প্রকণ্ঠের বয়সের তারতম্য অনুসারে যদি আমরা 30কেই নিম্ন শক্তি বলে মনে করি, অসুবিধা নেই। তবে কোনো গ্ল্যান্ড ইনফ্লামেশন হয়েছে, পাস ফর্মেশন হয়নি, সেখানে 30 দেওয়াও ঠিক না। সেখানে অন্তত মিনিমাম 200 দেওয়া দরকার। তার মানে 30কেও অনেক সময় পুঁজ উৎপন্ন করে। বোঝা গেল? পোটেন্সিটা সর্বনিম্ন ওই 30। তরুণ রোগের অবস্থায় কনজাংটিভাইটিস হয়েছে, দাও, একটু আমাশা হয়েছে, দাও। আর একটু ক্রনিক হলে আমরা 200 থেকে শুরু করতে পারি। তাহলে 200, 1000, 10,000, 50,000 এইরকম ধরনের উচ্চ শক্তিতে আমরা পৌঁছে গিয়ে রোগীকে ট্রিটমেন্ট করতে পারি। তাহলে আবার বলছি, মডালিটিসটা খুব গুরুত্বপূর্ণ, বুঝলে? আর চিলেরীয় ওষুধ হিসাবে মেজেরিয়াম, সিগলিনাম, ফসফরাস, ক্যালিনিউল। আচ্ছা, আর হেয়ার বৃদ্ধি তো আমি বলেই দিলাম, ঠান্ডায় বৃদ্ধি, গরমের বৃদ্ধি, রাতে বৃদ্ধি, বিছনায় গরমের বৃদ্ধি, ডান পাশে চেপে শুলে বৃদ্ধি, বাম পাশে চেপে শুলে উপশম। নাতিশীতোষ্ণ আবহাওয়া পছন্দ করে। বোঝা গেল? দিনটায় ভালো থাকে। নিশ্চিত স্রাব, দুর্গন্ধ, সামান্য ক্ষত